উদ্বোধন করবেন আমাদের সভাপতি ফজলুল আলম পার্টি চৌধুরী। সকলকে লেখক হিসেবে বাংলাদেশে খুব নীরব খ্যাতিমান এবং ক্লাসিক্যাল একজন রাইটার তিনি আছেন। আমাদের আব্দুল কাদের চৌধুরী মুন্না ভাই, যিনি আমাদের বিভাগীয় প্রেস ক্লাবের সম্মানিত জয়েন্ট সেক্রেটারি এবং অনেকগুলো মিডিয়ার সাথে তিনি কাজ করেন। আমাদের মধ্যে আছেন, আমি একটু আগে বলছিলাম যে এই শহরের সব থেকে এখন সাউন্ড যে মানুষটি আমাদের মুজিবুর রহমান শেখ মিন্টু ভাই, অনিন্দ মিন্টু, অনেকগুলো নামেই তো আমরা চিনে ফেলেছি, সবগুলো নাম আত্মস্থ হয়ে গেছে। কেন? সেটা হচ্ছে যে তিনি তার পারফরমেন্সের কারণে, বলে অনিন্দ মিন্টু বললেও মিন্টু ভাইকে চিনি, শেখ মিন্টু বললেও চিনি, এই ব্যাপারগুলি ঘটে গেছে। এবং প্রতিদিন তিনি এই শহরের আমাদের যাবতীয় ধরনের ক্রাইসিসগুলি নিয়ে তিনি আপডেট দেন। 2 লাইনে লিখেন, 10 লাইনে লিখেন, কোনো বিষয়ে ভূমি নিয়ে বিশেষ করে অনেক রকম ফাইন্ডিংস দেন এবং তার এই গবেষণাগুলো আমাদের জনজীবনের তৃণমূল মানুষের ভোগান্তি কমে আনার ক্ষেত্রে আমার মনে কাজে লাগবে তিনি যদি তৎপর সবসময় থাকেন। আছেন তিনি আমাদের বিভাগীয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি একেএম ফখরুল আলম চৌধুরী বাপি, যিনি মাটি ও মানুষ প্রতিষ্ঠা করেছিলেন 2008 সালে। একটি সক্রিয় পত্রিকা আমাদের, এটি আমিও নির্বাহী সম্পাদক। ফলে আমরা এই অফিসে আমি সবসময় না বসলেও, এবং আমি একই সাথে মুখ্য সমন্বয়ক বা জয়েন্ট সেক্রেটারি দুইটাই এই প্রেস ক্লাবের, কিন্তু আমাদের কাজগুলো কিন্তু চলছে। এখন প্রত্যেকের ঘরে বসে আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে আমাদের ডিজিটাল মুভমেন্টকে কার্যকরভাবে ব্যবহার করে তথ্য যাচাই করে ঘরের মধ্যে বসে একজন সাংবাদিক জাতীয় দৈনিকের করেসপন্ডেন্ট হিসেবে কাজ করার সুযোগ কিন্তু আছে। فوربك لنسألنهم أجمعين فاصدع بما تؤمر واعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون صدق আমরা কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে আমাদের ভাইয়ের সাথে আমার পুরনো সম্পর্ক। ওনাকে সাংবাদিকতা হচ্ছে মানে শারীরিক কসরতের ব্যাপারে আমি ওনাকে বেশি কৃতিত্ব দিই। এখন এই বয়সে উনি যে লম্ফঝম করবেন এটা সত্যি বিরল। যাই হোক, আমাদের সাংবাদিকতা জগতে আমার মনে হয় সাংবাদিক ভাইদের একটা বিষয় মনে রাখতে হবে যে দেশে একটা রক্তক্ষয়ী বিপ্লব ঘটেছে। এত রক্তের বিনিময়ে যেন আমরা জাতিকে ভালো কিছু উপহার দিতে পারি সর্বক্ষেত্রে। হ্যাঁ, আমরা যারা লেখালেখি করি, যে যার অবস্থান থেকে আমরা কথা শুনবো। আমাদের প্রিয় মানুষ জনতার আদালত.com, যেটা গভর্নমেন্ট এফিলিয়েটেড 17টা পত্রিকা লাস্ট যে অনুমোদন পেয়েছিল, তার একটা ন্যাশনালি বেরোয়। এইটার তিনি কিন্তু ডিরেক্টরি লেভেলে কাজ করেন ময়মনসিংহ থেকেও। সেই টিমের সাথে অত্যন্ত এবং নিরাপদ সমর্থক ময়মনসিংহ সহ আব্দুল কাদের চৌধুরী। শুভ সন্ধ্যা প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজকে আমরা এখানে বিভাগীয় প্রেস ক্লাবের হলরুমে সমবেত হয়েছি জাতীয় দৈনিক প্রয়োগ চেতনার প্রতিষ্ঠা বর্ষে। সাংবাদিকরা হলো এমন এক পেশায় জড়িত সাংবাদিকরা, যেটা আসলে সত্যের সন্ধান করা, ন্যায়ের পক্ষে থাকা, দেশকে গড়ার পিছনে তাদের যে ভূমিকা, এটাই কিন্তু অবদান আছে সাংবাদিকদের। আমরা কি দেখি অনেক সংবাদ করতে পেরেছি, এটা ভালো কথা, কিন্তু এই পত্রিকাগুলোর মান এমন জায়গায় পৌঁছেছে যে অনেক সময় সংবাদপত্রের সাথে আমরা জড়িত এই লোকগুলোর মধ্যে। তো এটা যেন না হয়, আমার প্রত্যাশা থাকবে যে জাতীয় দৈনিক ভোটের চেতনা, সেটা নিশ্চয়ই একটি দেশাত্মবোধ, নাগরিকত্ববোধ, সততা ইত্যাদি মানে যত ভালো কর্ম আছে সব কিছু মনোভাব থেকেই চেতনা সমৃদ্ধ হয়ে এই নামটি ঠিক করেছে। আমি আশা করব যে ভোটের চেতনা আজকে প্রতিষ্ঠাবার্ষিকী, এর আরও সুদূর প্রসারী যে কাজ আছে দেশের জন্য, মানুষের জন্য, সেটা করে যাবে। আমরা
মুজিবুর রহমান শেখ মিন্টু, অনিন্দ মিন্টু। মিন্টু ভাইয়ের অনেক পরিচয়ে তিনি সমন্বিত পরিচয় উজ্জ্বল, আমরা তার কাছ থেকে শিখেছি। ধন্যবাদ। শুভ সন্ধ্যা। সেলিম আপনি সেলেক্ট আজকের যে পত্রিকা নামটা শুনলেই মনটা ভরে যায়, ভোরের চেতনা। আমরা একসময় পড়তাম যে সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন যেতে পারবো। তো ভোরের চেতনার যে পরিসর, তার যে ব্যক্তি, এই পত্রিকাটি এবং পত্রিকার সাথে সংযুক্ত যারা রয়েছেন তারা আশা করি সবাই এই নিয়মটা মেনে চলবেন এবং দেশ রাষ্ট্র সমাজের কল্যাণে নিবেদিত থেকে ভোরের চেতনা বিতরণ করবেন, এই প্রত্যাশা রেখে ধন্যবাদ সবাই। চমৎকার। আমরা এক পর্যায়ে কথা শুনবো। আমাদের সামনে ফোরাম থেকে কেউ বলবেন, সময় আমরা বাঁচানোর চেষ্টা করছি। এখন এক মিনিট সময় নেই না, আমাদের মধ্যে একটু বের আছে। কথাটা স্বেচ্ছায় যদি সম্মানিত বন্ধুবর্গ, প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমি মোহাম্মদ মাহবুবুল আলম, দৈনিক ভোরের চেতনা বিভাগীয় প্রতিযোগিতা। আমি অত্যন্ত আনন্দিত, আমাদের অত্যাধুনিক ভোরের চেতনা ২৭টি বছর পেরিয়ে ২৭তম বছরে পদার্পণ করেছে। আপনারা এই বিভাগীয় প্রেস ক্লাবে আমাদের সমাজের সভাপতি সদস্য যারা উপস্থিত হয়েছেন সকলকেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সেই সাথে আগামী দিন যেন আমরা আগামী বছরে আবার পুনরায় এই ভোরের চেতনার আরেকটি প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাহ, ধন্যবাদ। এরপর কে বলবেন? আমাদের শুরু করে সাউন্ড বানাই। আজকে মহাসংঘ বিভাগীয় হুকুম একটু ঘুরাকে দিকে সুনামগণ্য সভাপতি মাটির সম্পাদক ফখরুল আলম বাপ্তি চৌধুরী, আমি মাটির মানুষের প্রক্রিয়া স্টাফ প্রকাশ হিসেবে আপনাদের সকলের নাম হয়তো বলার সময়টা আমার হবে না, যেহেতু সময় সম্পূর্ণ হয়ে গেছে। আমি আজকে একটু আনন্দিত, দীর্ঘ বেশ কিছুদিন পর আজকে বিভাগীয় প্রেস ক্লাবে অনেক বিজ্ঞ সাংবাদিক, অনেক রিপোর্টার এখানে আসেন। তাদের যে আজকে সবাই সম্পৃক্তভাবে আমাদের আজকে ভোরের চেতনা পত্রিকা প্রতিষ্ঠাবার উপলক্ষে আছেন, এই জন্য সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে বলার শেষ নেই। আমি একটা ক্ষুদ্র সাংবাদিক হিসেবে আপনারা আমাকে সকলেই পছন্দ করেন, ব্যক্তিগতভাবেই ভালোবাসেন। আমাকে পছন্দ করে মানুষের বিভাগীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে সরিষাবাড়ি উপজেলা আমাকে সভাপতি হিসেবে নিযুক্ত করেছিলেন। আমি দীর্ঘদিন আজ 9 বছর যাবৎ সভাপতির দায়িত্ব পালন করছি। আসলে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকদের যে একটা এনার্জি, এটা আমার ভিতরে আমি অবস্থান করছি। আপনারা সকলেই যে সাংবাদিকতা একটা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সঠিক উপস্থাপনের মাধ্যমে যে আমাদের আসলে এখানে মিন্টু ভাই আছে, মিন্টু ভাইয়ের সামনে কথা বলার মতো আসলে আমরা এত বড় সাংবাদিক হয়ে আসি। তারপরে আজকে যে কথা বলার যে আমার বিভাগীয় ফেস্টিভ্যাল পক্ষ থেকে আমার বস এখানে কথা বলার সুযোগ দিয়েছে, এই জন্য আমি বসকে অনেক ধন্যবাদ দিচ্ছি। আর বিভাগীয় ফেস্টিভ্যাল আপনারা সকলেই জাতীয় দৈনিক ভোরের চেতনা ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সকলকে শুভেচ্ছা জানাই। আমি বিশাল থেকে এসেছি, রুহুল আমিন বাদল। আপনার আজকের এই সুন্দর অনুষ্ঠানিতে যারা যুক্ত হয়েছেন তাদের সকলকেই, যেহেতু একটি ভালো কাজ, সকলকে আল্লাহ তাআলা যেন নেক হায়াত দান করেন এবং সবাই যেন সুস্থ থাকেন, আমরা সকলেই বলি আমিন। সকলকে ধন্যবাদ। ত্রিশালে যদি কেউ যান আমাকে একটু জানাইলে আমি তাদেরকে সময় দিব এবং আমি ত্রিশালে যাওয়া সকলকে দাওয়াত দিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। তো আমি এর মধ্যে আমার বন্ধুবর, বাংলাদেশের খ্যাতিমান ব্যক্তি, গবেষক, প্রাবন্ধিক এবং চমৎকার কবিতা লেখেন, খুবই সুপরিচিত নাম কাব্যক্ষেত্রে, গবেষণা ক্ষেত্রে, প্রবন্ধের ক্ষেত্রে, আমাদের সোহেল মাজার। আমরা সোহেল মাজারের কাছ থেকে দৈনিক চুম্বক কথা শুনতে চাই। প্রিয়জন সাইড, আমরা সাইডের কাছে শুনতে চাই। শুভ সন্ধ্যা, আশা করছি সবাই ভালো আছেন।
আমি জুবাইদ ইবনে সাইদ। আমরা একটি মিডিয়া দাঁড় করানোর চেষ্টা করছি ময়মনসিংহ মেট্রো নামে। ফেসবুকে আমাদের পেজ রয়েছে, আমাদের ওয়েবসাইট রয়েছে, হয়তো আপনারা অনেকেই পরিচিত আছেন। আমরা মূলত নাগরিক সাংবাদিক ভিত্তিক গণমাধ্যম, তথাকথিত মানে গতানুগতিক যে গণমাধ্যম। প্রথমত নাগরিক সাংবাদিকরাই হচ্ছে প্রথমত সাংবাদিক। আর আজকে যারা এখানে উপস্থিত আছেন সবাই গণ্যমান্য ব্যক্তিবর্গ, সবাই যার জায়গা থেকে উজ্জ্বল মানুষ। তাদের সামনে আমার কথা বলা এটা একটা গর্বের বিষয়। আজকের এই আয়োজন হচ্ছে জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রতিষ্ঠা বার্ষিকী। বিষয় লক্ষ্য করছিলাম যে 27তম, আমার বয়সের চেয়েও বেশি বয়স এই পত্রিকা। ব্যাপার আজকে এই বর্ষপূর্তি উপলক্ষে আজকের এই আয়োজন, আমরা যেখানে উপস্থিত হয়েছি একটি ঐতিহাসিক সাক্ষী হয়ে রইলাম। আর কথা বাড়াবো না, সবাইকে অসংখ্য ধন্যবাদ যার জায়গা থেকে। আমাদের সংবাদ জগতে নারীদের মধ্যে খুবই সক্রিয় একটি নাম এখন রুকসানা ভাই একটু পিছিয়ে ঘোরেন। শুভ সন্ধ্যা। আজকে বলেন পিছনে পড়ে যাচ্ছে। বলেন শুভ সন্ধ্যা, প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিভাগীয় প্রেস ক্লাবে আজকে আয়োজিত ভোরের চেতনা পত্রিকার 27তম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ বিভাগীয় প্রেস ক্লাব এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে এখানে যারা উপস্থিত আছেন সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা। ভোরের চেতনা পত্রিকার যিনি আজকের অনুষ্ঠানের সভাপতি আজহারুল ইসলাম ফাহিম ভাই, সে শুধু আমি তাকে পত্রিকা জগতে চিনি এরকম না, সে ছোটবেলা থেকেই তার সাথে আমার ভালো সম্পর্ক। সে হচ্ছে আমার বড় ভাই, অর্থাৎ ব্যক্তিগতভাবে তাদের সাথে আমাদের ফ্যামিলির একটা ভালো সম্পর্ক। আমার আপন জ্ঞানত ভাই, হয়তো আপনারা ছিলেন, ভবানীপুর ইউনিয়নের সে সাবেক চেয়ারম্যান, তার কলিগ ছিল, মানে সহপাঠী। সেই হিসাবে ছোটবেলা থেকে তাকে আমি চিনি। তো ওই দিক দিয়ে ফাহিম ভাইয়ের প্রতি আলাদা একটা অধিকার সবসময় থাকে। তো আজকের অনুষ্ঠানের দায়িত্বটা ফাহিম ভাই আমাকে দিয়েছিল যে তুমি পেনা, কেক এবং যা যা লাগে এগুলো আয়োজন করো। কিন্তু আমি আমার পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত। তুমি আমাকে এটা বলে নাই যে এখানে তোমার লোকজনের উপস্থিতি যে বিষয়টা সাংবাদিকদের বলো, এটা বলছে যে আমি বাপি ভাইয়ের সাথে কথা বলছি, বাপি ভাই বলবো। আজকে এসে আসলে দেখলাম যে আমি বাপি ভাইকে বলেনি সেই বিষয়টা, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। পরে যতটুকু অ্যারেঞ্জমেন্ট করেছে বাপি ভাই করেছে, এই জন্য আমাদের মানুষের বিভাগীয় প্রেস ক্লাবে সম্মানিত সভাপতি একেএম ফখরুল আলম বাপি চৌধুরীকে অসংখ্য ধন্যবাদ আমার ব্যক্তিগত পক্ষ থেকে। আর আজকে আসলে ভোরের চেতনা পত্রিকার 27তম বর্ষপূর্তি উপলক্ষে আমাদের সকলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে উত্তরোত্তর সফলতা কামনা করছি। যেভাবে 27টি বছর পেরিয়ে এসেছে সুনামের সাথে, সেইভাবে আশা করবো বাকি দিনগুলো ভোরের চেতনা, ঠিক এটা হচ্ছে পত্রিকার নাম ভোরের চেতনা, কিন্তু আমাদের প্রত্যেকের ভিতরে কিন্তু চেতনা আছে। আমরা সেই চেতনা নিয়ে এগিয়ে যেতে চাই, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার মাধ্যমে ভোরের চেতনা পত্রিকার আমি সফলতা কামনা করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ প্রিয় রুকসানা। আমরা কথা শুনবো আমাদের শরৎ সেলিম, সে কবি। আমার মনে পড়ে আমি শরৎ সেলিমকে বলেছিলাম তুই দুইটাই ডেকে আমাদের খুব কাছে, যে তুই তো পারিস ভোরের চেতনা পত্রিকার আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ আজহারুল ইসলাম ফাহিম এবং আমার পাশে যিনি বসা বাপ্পি চৌধুরী, একেএম ফখরুল আলম বাপ্পি চৌধুরী এবং অনুষ্ঠানে আগত সাংবাদিক, কবি এবং অন্য ব্যক্তিগণ। কবি স্বাধীন চৌধুরীর সাথে আমার অনেক বড় সম্পর্ক। সে যখন দেখা শুরু করে তখন থেকে তার সাথে সম্পর্ক অনেক বিষয়ের সাথে তার সাথে যুক্ত। সেও হয়তো বলে গেছে এক সময় আমরা এই কবিতা বই কাজ করেছে কবি এই বিভাগীয় প্রেস ক্লাব প্রতিষ্ঠা করে তিনি এখানে বিভিন্ন তরুণদেরকে এবং বিভিন্ন মানসিকতার সাংবাদিকদের কাজ করে একটা সুযোগ করে দিয়েছেন। কারণ এই বিভাগীয় প্রেস ক্লাবের কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু কোনো জায়গায় অনেক বাধ্যবাধকতা আছে, যেটা
এই বিভাগীয় প্রেস ক্লাব নেই। যে কেউ বিভাগীয় প্রেস ক্লাবে আসতে পারে, কথা বলতে পারে, এইভাবে কাজ করতে পারে। এই জন্য আমি আবার তাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিই। আরেকজনকে কথা আমার বলতেই হবে, সেটা হলো যে আমি ওই যে স্বাধীন যুদ্ধকে ধন্যবাদ, আমি মুক্ত স্বাধীন সাংবাদিকতা করেছি, আর আমি ডেলি সানের জেলা প্রতিনিধি ছিলাম। এবং আমি মরহুম আদিত্য তুরীর আত্মার মাত্রার কামনা করি। আদিত্য তুরীও আমাকে গুরু বলে বলতো। তো আদিত্য তুরী একজন সাংবাদিক ছিল এবং সেই সাথে একজন ভালো কবি ছিল। আমি জানি না তার কবিতাগুলো কোথায়, সেগুলো বের করা সম্ভব কিনা। তো সম্ভব হলে আদিত্য তুরী যেন একটা মানে ছোট্ট করে হলো যে একটি কাব্যগ্রন্থ বের হয়, সেটা হয়তো স্বাধীন চৌধুরী স্মরণ করতে পারলে এবং বাপ্পি চৌধুরী যদি তাকে যদি সহযোগিতা করেন তাহলে সেটি হতে পারে। আমি আদিত্য চৌধুরী স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জানাই। আদিত্য চৌধুরী তৃণমূল পর্যায় থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সাংবাদিকতা করেছে, এই সময় অনেক স্ট্রাগল করেছে, স্ট্রাগল করে নিজের যোগ্যতা এবং দক্ষতা প্রমাণ করেছে। আদিত্য চৌধুরী আমার জন্য আরেকটি কাজ করেছিলেন। সে একটি পত্রিকা প্রকাশ করেছিল, সে ছিল প্রকাশক। সে পত্রিকাটির নাম ছিল সাপ্তাহিক অভিসংবাদ। সাপ্তাহিক অভিসংবাদ আপনারা কেউ পড়েছেন কিনা জানি না, বেশ কয়েকটি সঙ্গে বেরিয়েছিল। আমার কেরিয়ারের আমি একটি গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে করি। ঠিক আরও বিষয়ে আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাই। কবি আদিত্য চৌধুরী যদিও সাময়িক গুরু, কিন্তু শেষ কথা বলবেন সভাপতি হিসেবে। তার আগে আজকে আমাদের এই আয়োজনের সাথে টিভিভাবে তত্ত্বাবধানী এবং মধ্যমণি হিসেবে প্রধান অতিথি হিসেবে অনেকগুলো বিষয় মাথায় নিয়ে যাকে আমরা এই মাঝখানে বসিয়ে রেখেছি এই সংগঠনের প্রতিষ্ঠাতার সময় আসেন আমাদের একে বাপ্পি চৌধুরী, তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন আমাদের প্রতিনিধি করে কাগজের আজল ইসলাম ভাই। এবং এরপরে আমাদের কেক কাটা বা অন্য কিছু উদ্বোধন করবেন ভালো লাগার কথা। কিন্তু একটা মানসিক আকুলতা আছে সবার জন্যই। সেলিম, বৈতব্য। কাছে থাকা, পাশে থাকা, তাকে ভালোবাসা, তাকে শ্রদ্ধা করা আছে। সেই থেকেই চমৎকার একটি ফুলের তোড়া তিনি নিয়ে এসেছেন। তাকে বরণ করার মাধ্যমে আজকের আয়োজনকে তিনি বরণ করে দিচ্ছেন। এই পাশে কেউ পাইনি, ধরেন। ঠিক আছে, সবাই ধরেন, হাতটা হাতে দিয়ে দেন। সেলিম আপনি স্যার। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের সভাপতির আগে প্রধান অতিথি হিসেবে, মধ্যমণি হিসেবে কথা বলছেন বিভাগীয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি একে ফখরুল আলম বাপ্পি চৌধুরী। শুভ সন্ধ্যা, সম্মানিত উপস্থিত আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমার পরিচয়, আমি একজন সাংবাদিক। সাংবাদিকদের সুখে দুঃখে যে কোনো অনুষ্ঠানে আমার অংশগ্রহণ করতে অনেক বেশি ভালো লাগে। আমার ব্যক্তিগত অনুষ্ঠানের থেকে শুধু সাংবাদিকরা যদি আমাকে বলে যে আমার একটি অনুষ্ঠানে আপনার থাকতে হবে, আপনাকে থাকতে হবে, সেই অনুষ্ঠানের জন্যে আমার মনটা বেকুব হয়ে যায়। এই একটা সাংবাদিকের সাথে এবং সাংবাদিকতার নামটির সাথে আমার আত্মার একটা দারুণ সম্পর্ক হয়ে গেছে। এটা এই দীর্ঘদিন 35-37 বছরের চর্চা। সেই হিসাবে আমার এক ছোট ভাইয়ের একটি পত্রিকার নাম জাতীয় জমির চেতনা, তার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে এই ক্ষুদ্র আয়োজন বলবো না, একটি ছোট পরিসরে সেই আয়োজনটা যদি একটি মঙ্গলময় কোনো কিছু হয় তাহলে ওই আয়োজনটা অনেক বৃহত্তর হয়ে যায়। এখানে আমার পাশে যারা আছেন প্রত্যেকেই তাদের স্ব গুণে অনেক বেশি প্রতিষ্ঠিত।
আমাদের এখানে যে বর্তমান মাইমিংসিংয়ের একজন শ্রদ্ধাভাজন বর্ষিয়ান কবি আমাদের ফয়েজ ভাই, আমাদের স্বাধীন চৌধুরী, মিন্টু ভাই, মুন্না ভাই, বাবু ভাই, এই নামগুলির সাথে অন্য কোনো নামে অন্য কোনো পদবি দেওয়ার কোনো সুযোগ নেই। প্রত্যেকটা নাম একে একটিবার ব্র্যান্ড হয়ে গেছে। এখন যেমন বাপ্পি চৌধুরী কে, আমার নামের আগে উমুক উমুক, এইগুলি যেমন দিতে হয় না, এখানে আমরা যারা যারা প্রত্যেকটা লোকেরই যেমন এক একটি ব্র্যান্ড। আর আমার সামনে আছে শরৎ সেলিম। ওই শরৎ সেলিম অনেক পরিশ্রম করে এই মাইমিংসিংয়ের অনেক গোপন তথ্য শরৎ সেলিমের কাছে আসেন। হয়তো বা সে মানে চেষ্টা করতে চায় যে এগুলি নিয়ে আসার কিছু লিখবে, আবার পরিপ্রেক্ষিতে হয়তো বা তেমনভাবে উপস্থাপন করতে পারেন, আমার সাথে এগুলি করে শেয়ার করে। আজকে সাংবাদিকতার যে পর্যায়ে আমরা পা বাড়াইছি, এখন সাংবাদিকতা মানে একজন কর্মকর্তা বদলি হয়ে আসলো প্রথম দিন, এখন পর্যন্ত জয়েনই করলো না। আমরা সাংবাদিকরা কী করবো? ওই কর্মকর্তার ছবি দিয়ে ফেসবুকের মধ্যে ওর গুণকীর্তন এমনভাবে গাওয়া শুরু করি যেন মনে হয় যে ওই কর্মকর্তা আমার বাবা, না হলে আমার ভাই, আমরা মনে হয় একসাথে সেই ছোটকাল থেকে বড় হয়েছি, এবং আগে যে কর্মস্থলে ছিল ওই কর্মস্থলে মনে হয় তার সাথে আমি ছিলাম। এই যে আমাদের সাংবাদিকতার চর্চাটা ওই পর্যায়ে চলে গেছে, এখান থেকে বের হয়ে আসতে হবে। অনেক সময় আমরা এই মাইমিংসিং বিভাগীয় প্রেস ক্লাব থেকে আমরাই বলবো যে সর্বপ্রথম মাননীয় জেলা প্রশাসক, পুলিশ সুপার, এআইজি এবং বিভাগীয় কমিশনার, আমরা তাদের টেবিলের সামনে গিয়ে সেটা বসে আমাদের অধিকার নিয়ে সেটা যখন কথা বলি, আমাদের কথা শুনে আমাদের কথাগুলি তাদেরকে ভালো লাগায়, এই সাংবাদিকদের প্রতি একটা চরম সম্মানবোধ তাদের চলে আসছিল। তখন তারা কী করছে, বিভিন্ন অনুষ্ঠানে, বছরের 3-4টা অনুষ্ঠানের মধ্যে তারা এই সাংবাদিকদের সম্মান প্রদর্শনের জন্য আমাদের অফিসে তাদের ফোর্স দিয়ে সেটা তারা বিভিন্ন উপকরণ আমাদের এখানে পাঠিয়ে দিয়েছে। উপকরণগুলি যত সামান্যই ছিল, এটা কিন্তু আমাদের জন্য অনেক সম্মানের ছিল। এই পরিস্থিতিটা কিন্তু একমাত্র আমরা আমার এই বিভাগীয় প্রেস ক্লাব থেকে এটুকু অর্জন করতে সক্ষম হয়েছিলাম। কিন্তু সময়ের ব্যবধানে এখন ওই অবস্থাটা কিন্তু এখন আর নেই। এখন কোনো একটা অফিস থেকে সাংবাদিকদের আচরণের কারণে এবং তাদের সংখ্যা এই পরিমাণ, সংখ্যা মানে দক্ষ যারা আছে তারা এখন বাস্তবিক হয়ে গেছে, যারা অদক্ষ তারা নিজেদেরকে প্রকাশ করার জন্য এমন জোর দাব পাড়া শুরু করতে, যে কারণে বিভিন্ন প্রশাসনের লোকজন কিন্তু এই সাংবাদিকতার পেশাটাকে ভিন্নভাবে নিয়ে এসে তখন তারা ওই যে আমাদের সাথে সুন্দর একটা বিষয় ছিল, একটা সম্মানের বিষয় ছিল, ওইটাকে কিন্তু তারা বিমুখ করে নিয়ে এসে তাহলে আমি বলবো যে সংবাদ খবর কি আগে আমাদের এটা জানতে হবে। একজন জেলা প্রশাসক সে একটা রাষ্ট্রীয় প্রোগ্রাম পরিচালনা করবে, এটা তার দায়িত্ব, এটা তার কাজ, এটা সংবাদ না, এটা হচ্ছে তার নিয়মে পড়ে। যে কোনো জিনিস যদি বা নিয়মে থাকে, তাহলে এই নিয়মে থাকা কোনো ঘটনা কোনো অবস্থাতেই সংবাদ হতে পারে না। যেখানে অনিয়ম হবে ওইটা হচ্ছে সংবাদ। একজন প্রশাসনিক কর্মকর্তা যখন সে তার নিয়মের অনিয়ম করবে, তখন সেটা আমরা সাংবাদিককে ভাবছি ওইটা এখন ওই পর্যায়ে আমরা যাই না। আমরা কী করি যে তাদেরকে আসার আগে থেকে তেল মারতে এমন অবস্থা করি এবং ফুল দিয়ে আসে এরা গাইডা ফেলাইতে। এখন কেন ফুলগুলি আমরা তাদেরকে দিতে পারতেছি, প্রশাসনিক কর্মকর্তারা বলে আসলো, তারা সাদা কালো বালু মন্দ কোনো কিছু কিন্তু বা বুঝতেছে না। যেই যাইতেছে, যে গ্রুপটা যাইতেছে মনে করতেছে এটা তো বিরাট বড় সংগঠন, বিরাট বড়
তারা মনে হয় সাংবাদিক, তাদেরকে নিয়ে আসে হাই সেখানে এমন অবস্থা সৃষ্টি করতে। এখন যে আমরা আমাদের ন্যায্য কোনো দাবি নিয়ে আজ ওইখানে যাব, ওইখানে গেলে আমি যেমন এই গত সপ্তাহে একটা কাজে বিভাগীয় কমিশনার এখানে গেছি ব্যক্তিগত কাজে, কখন তারা দেখাতে আমার সাথে কতজন আছে এবং আমার হাতে ফুল আছে কিনা। আমি বলছি জান আমি এখানে ফুল দেওয়ার আছি না, আমি আসছি আমার নির্দিষ্ট একটা কাজে আপনার দপ্তরে অনিয়ম হচ্ছে, সেই অনিয়মের জবাব নিতে আমি আসছি। এই বলে এখান থেকে এখন অফিস আদালত বিরুদ্ধে গ্যাস এরিয়া যে আমরা সাংবাদিক পরিচয় দেওয়া যে ভালোভাবে কথা বলবো, কথা বলার আগে আমাদেরকে বাঁকা চোখে দেখে। কেন বাঁকা চোখে দেখে? এটা আমরাই তৈরি করছি, সাংবাদিক ভাইদেরকে বড় জোরে অনুরোধ থাকবো এই পর থেকে আমরা সরিয়ে আসি। যারা এগুলির সাথে জড়িত হয়েছেন বা হওয়ার জন্য সাংবাদিকতাতে কি করছেন আসছেন, আপনারা থেমে যান। আপনারা যদি ধান থাকবেন তাহলে এই সমাজ পূর্ববর্তী পরিবর্তন হবে না এবং এই সমাজ ভালো দিকে কোনোভাবেই যাবে না। আজ থেকে 5-10 বছর আগে আমাদের ট্যাক্সি প্রশাসনের সমস্ত লোক সেটা সামনে চারিবার বসে থাকতো যে আজকে পত্রিকাতে খুব নিশ্চয় যাচ্ছে, খুব নিশ্চয় দেবেন এইটা দেন এইটা দেন। আমাদেরকে যথেষ্ট সম্মান করতো এবং মূল্যায়ন করতো এবং তারা আমাদের সাথে বিশ্বাস করতো। তারা আমাদেরকে অনুরোধ করতো যে এই বিষয়ে যেভাবে নেই এইভাবে দেওয়া যায়। এই অল্প কয়েকটা বছরে এক একটা সাংবাদিক, আমি তাদেরকে সাংবাদিক বলবো না, তারা বিভিন্ন পত্রিকা থেকে আমারই মতো কোনো সম্পাদকের কাছ থেকে কার্ড নিয়ে তারা কী করে যে আমি সাংবাদিক, এই পরিচয় দেওয়া সাইডাই তারা বিভিন্ন থানার ঘাট, বালুর ঘাট, কোনো অফিস অফিসগুলিতে ওই দিন একটা বন্য অফিসে আমি যে কোনো একটা কাজ নেয় নায়ক সাহেবকে আমি একটু চার্জ করবো যে এই অনিয়মটা আপনি কেন বলে যে দেখি যে 3-4 জন সাংবাদিক ওখানে পয়সা দিচ্ছে আমাকে টাকা করে সবাই তোমার লাভ দেওয়া সেটা তারা করে সেরা এই কানা দূষাপত্র করে আসতে গেল না। ওই নায়ক ওইখান থেকে খেয়ে সেটা বাইরে গিয়ে সেটা তাদেরকে সময় কিন্তু আছে, পর্যাপ্ত সময় দেওয়ার চেষ্টা করতেছে। তারা তো সময় নিচ্ছে না, চলে যেতে যে তাদেরকে ফেরানোর জন্য প্রস্তুত হয়ে গেছে। তারা মনে করছে যে বড় সাংবাদিক গুলি চলে যাচ্ছে, এইখানে যে লোকটা আসছে সে তো কোনো কিছু আমাকে ধরার জন্য আসে নাই বা আমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য আসে নাই, উনি এত এই পর্যায়ে আমরা এখন চলে গেছি। ঈদ খোলাতে যদি আমরা যাই তাহলে ওইখানে গিয়ে সেটা দেখতে পারি যে ঈদ খোলা মালিককে বলে যে ভাই আজকে সারাদিন 20টা গ্রুপ আসলো, 20 জন সাংবাদিক আসলো। আরে বাবা তোমরা বাস নিউজ দেখো, একটি ঈদ খোলা কেন? যদি যে কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি তথ্যপাত্র থাকে তাহলে বাস নিউজটা প্রমাণ করে যে আমরা সাংবাদিক। তোমাদের ফেসবুকে ঢুকলে তো কোনো নিউজ পাওয়া যায় না, খালি পাওয়া যাচ্ছে অমুকের ফুলের শুভেচ্ছা, অমুক বদলি হয়েছে, অমুক এসআই এটা, অমুক এসআই এইটা। এই জন্য এখন আর সাংবাদিক পরিচয় দিতে ইচ্ছা করে না। আপনারা যারা সত্য সাংবাদিকতা করবেন, দুঃসাহসিক সাংবাদিকতা করবেন, তারা সাংবাদিক লাইনে থাকেন, তা না হলে এই পাশা ছেড়ে দিয়ে সেটা অন্য কোনো দালালি পেশাতে গিয়ে সেটা যোগদান করে। আমি বলবো এটা আমি সবার উদ্দেশ্যে বলছি না, যারা এটির সাথে জড়িত আছেন আমি এইটার সাথে বলছি। এখন ভালো লোকদেরকে আমরা এই সংবাদপত্রে আর খুঁজে পাচ্ছি না। একজন স্বাধীন চৌধুরী তৈরি হইতে অনেক সময়ের দরকার, অনেক পরিশ্রমের দরকার। এই স্বাধীন চৌধুরী কত বছর যাবৎ লেখা না, কেন লেখা না? স্বাধীন চৌধুরী 1টায় 3টায় জায়গায় একটা লেখা লিখবে, ওই লেখাতে মাত্র 10টা লাইক করবে, একটা কমেন্ট করবে না। এই যেমন মুজিবুর রহমান মিন্টুকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আমি তাকে নির্বাচন করে যাচ্ছি যে আমাদের পরবর্তী সময় এই 2025-এ আমরা যখন এই শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচন করব তখন মুজিবুর রহমান কিন্তু সেই তালিকায় থাকবে, কারণ সে অনেক তথ্যপাত্র দেয়া সাইডে এই ময়মনসিংহের মানুষকে চেষ্টা করছে। আপনারা এগিয়ে আসেন, তার ডাক কেউ শুনে নাই, আমিও শুনতে পারি নাই। আমিও কেন শুনতে পারি নাই? আমিও কোনো না কোনোভাবে আমি যদি শুনি তাহলে আমার অনেক
অনেকটুকু জায়গা আমি পিছিয়ে পড়বো। আমি যে একটা জায়গা পর্যন্ত কি করছি গেছি, ওইখান থেকে আমার বা ফেরত আসবে আমি জানি, তার কথা দেয় শুনতে। তারপর আমি তাকে বলছি যে আপনি এগিয়ে যান, যখন সময় হবে কেউ পাশে না থাকলেও আমি পাশে থাকবো। তাহলে এরকম 4-5টা মুজিবুর রহমান, মিন্টু, স্বাধীন চৌধুরী যদি থাকে এনাফ, আর কিছু লাগবে। এই মাইনে সিং এর সংবাদ প্রতি ছাড়া ঠিক করে কিছুদিন আগে ওই যে কিশোরগঞ্জে পরিবেশের কাজ করতে সেটা প্রশংসনীয় ব্যাপার। আর যারা বড় বড় সাংবাদিক হিসাবে নিজেকে জাহির করছেন যে আমরা অমুক বড় বড় মিডিয়া সাংবাদিক, তাদের বাপ দাদার কি ছিল, আর তারা এই সাংবাদিকতার পেশাতে আসতেছে এখন কি হয়েছে, তারা কত টাকা বেতন পেয়ে আমরা সকলেই জানি। তারা এই ধরনের কুসামত বিলি করে সেটা বিভিন্ন দপ্তরে গিয়ে চান্দাবাজি করে সেটা অন্যায়কে ধামা চাপা দিয়ে সেটা তাদের সাথে হাত মিলে সেটা অন্যায়ভাবে টাকার মালিক হয়েছে। এই টাকা থাকবে না, এই টাকা ধসে পড়বে। আজকে এই সিটি কর্পোরেশনে আমরা বের হইতে পারি না। কেন বের হইতে পারে না? প্রতিটা রাস্তা চেপা ড্রেনগুলি বইয়া সেটা এই ময়লা ধুলা বালিতে শেষ। এইটা নিয়ে সেটা যখন ভারতীয় মানুষ আমরা প্রতিদিন ইউজ করছি, সিরিজ করছি, তখন এই ভারতীয় মানুষের নামে 30-35টা মামলা হচ্ছে। আমরা নীরবে একটা মানববন্ধন পর্যন্ত করি নাই। তারা সবাই ওই সময়কার যারা জনপ্রতিনিধি ছিল তাদের লক্ষ লক্ষ টাকা নিয়ে সেটা দামি দামি পাঞ্জাবি পরে করে বুকের মধ্যে সাংবাদিক করে চলে সেটা চলে বেড়াচ্ছে। আমরা তাকে সাংবাদিক বলবো না, আমরা তাদেরকে প্রশাসন এবং জনপ্রতিনিধি এবং রাজনীতিবিদদের দালাল বলি। এভাবে প্রত্যেকে বলা শুরু করবেন, তাহলে যারা কোনো ব্যক্তি স্বার্থে ব্যক্তিগত সেই পথে আসবে তারা বাস থেমে যাবে। এইটুকু আমি আহ্বান জানাচ্ছি। অনেক লোকের প্রয়োজন নেই, যদি সৎ সাহসিক 4-5 জন সাংবাদিক হয় তাহলেই যথেষ্ট। আমরা সমস্ত প্রশাসন ঠিক করে পালতে পারবো। এখন প্রশাসনে যারা আছে এদের এমন সব দুর্নীতির ডকুমেন্ট আমাদের হাতে আছে, যদি এগুলো আমরা প্রকাশ করি এবং প্রকাশ করার পরে যদি তদন্ত হয় তাহলে তাদের কারো চাকরি থাকবে না এবং প্রত্যেকের সাজা হবে ইনশাল্লাহ। আপনারা আমাদের পাশে আছে। আমরা যেমন ভূমি ব্যবস্থাপনাতে যে অনিয়ম দুর্নীতিটা হচ্ছে, আমরা অলরেডি অনেক তথ্য আমাদের কাছে চলে আসে, আমরা কিন্তু বা ধরে ফেলবো। আমরা যখন ডাক দিব তখন কিন্তু আমাদের পাশে সকলের থাকতে হবে, থাকবেন না? তাহলে আমরা যদি একটা সেক্টর ঠিক করতে পারি সব সেক্টর এমনিতেই ঠিক হয়ে যাবে। আর সাংবাদিকতা পেশাতে সিনিয়র সাংবাদিক, জুনিয়র সাংবাদিক, দক্ষ সাংবাদিক, অদক্ষ সাংবাদিক বলে কোনো শব্দ নেই। যে সৎ এবং সাহিত্যতার সহিত তথ্য উপাত্য নিয়ে আসে আর একটা নিউজ করতে পারবে, একটা লেখা দিয়ে আসে আর একজন সাংবাদিক বিখ্যাত হয়ে যায়। 1000 বছর সময়ের প্রয়োজন হয় না। তাহলে জীবনে একটা নিউজ করেন, একটা নিউজ দিয়ে আসে না মনে করেন আলোচনায় আসে, হয় জেল হবে না হয় ফাঁসি হবে, এই তো, তার বাইরে তো কিছু হবে না। তাহলে মানুষ মরণশীল, মরতে হবে। আপনারা সকলে মরার জন্য প্রস্তুত হন। সাংবাদিকতা পেশা সঠিকভাবে করতে গেলে এই লাইনটা সবসময় মনে রাখতে হবে, তাহলে সাংবাদিক হতে পারে। 2, 4, 20, 30টা 40টা 50টা মামলা না গেলে তাকে আমরা সাংবাদিক হিসাবে স্বীকার করি না। আপনারা কেউ সাংবাদিক না, আমরা কেউ সাংবাদিক না, আগে আমরা সাংবাদিক হই। পপি ভাই কিন্তু আমরা জাতীয় দলের গরিব চেতনা 27তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমার এই প্রোগ্রামকে সার্থক করার জন্য সকলের প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকবো। এখানে অনেক গরিবজন, কবি, সাহিত্যিক, আমার প্রিয় কলম যোদ্ধা, সত্যের পক্ষে কলম, আসলে আমাদের বিভাগীয় প্রেস ক্লাবের গুরুজন বাপি চৌধুরী যে কথাটা বলছেন তো অনেক মূল্যবান। কারণ আমরা তেল দিতে দিতে প্রতিটা তেলের কেজি বাড়াইছি 200 টাকা, আমাদের কোনো কোথাও জায়গা নেই। আমার একটা ভিজিটিং কার্ড এক জায়গায় দিতে গেলে ওইখানে 12 টাকার বাইরে এসে ভাই আপনার আগে বোধ ছিল। সবচেয়ে বড় কথা, রাজস্ব খাতের যে মূল উৎসগুলো যেমন ভূমি বিষ, এগুলো ধরলে সব হালুয়াটাই যদি আমরা অলসতা করিয়া
500 টাকা দাম দেয় ওই আমরা তো সাংবাদিক আছি একটু আমরা তাদের লিগে তো বেশি বাঁচতে পারি না এই কুচ্ছা যেন কোথাও না রটে যারে ধরবো তারে শেষ হয় জিতবো না হয় জেলখানা সবাই এইভাবে এককভাবে যদি আমরা কাজ করি বুকে সাহস নিয়ে তার চেয়ারটার যদি আমরা যাই তেল মারি তার চেয়ারটা একটু চুরের চেয়ার বসে রাখলাম আমি চুরের চেয়ারের বর্ণনা দিয়া আমরা যে কলম সৈনিক মূলত জাতীয় দৈনিক ভোটের জন্য দীর্ঘদিন যাবৎ কাজ করছি বিভাগীয় চিকিৎসালয় আমার জানা মতে কোনো ওসি বা কোনো ডিসি কোনো এমপি কেউ বলতে পারবে না যা তার একটা ছবি তুলা পিছনে আইসে টাকা নিবে আমার এরকম কোনো রেকর্ড নাই যে আমার একটা নিউজ করছে পত্রিকাটা আমার হাতে তুলে দিছে আমি এগুলো চাই না আমি চাই সত্যের পক্ষে কলমের জয় হোক আমি মূলত শিক্ষকতায় ছিলাম এই পেশাটায় আসছি বয়স প্রায় 40 কাছাকাছি বাপি ভাইয়ের হাত ধরে এই পত্রিকা জগতে আসা বিভাগীয় পেশাটা শুরু থেকে আমি আসি আশা করি আপনারা যারা আমার এই পত্রিকার প্রোগ্রামটা সার্থক করছেন ছোটো ভাইয়ের চোখে দেখবেন আর ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন স্বাধীন ভাই অনেক হাসি খুশি মানুষ অনেক সময় অনেক কথা কখন হয় এমন ফেসবুকে হয়ে আছেন অনেকে আমার প্রায় 14,000 ক্লাস আছে ফেসবুকে ফ্যামিলি এবং ইউটিউবে আছে এবং পেজও আছে সকলকে বলবো একটু ঘুরে আসবেন ভালোবাসা দেবেন আসলে আপনাদের ভালোবাসা চাই আমি জাতীয় দৈনিক ভোরের চেতনা সব সময় মঙ্গল কামনা করি কারণ প্রতিষ্ঠানটা আমাদের না আজ আছে কাল নাও থাকতে পারি যেন এই প্রতিষ্ঠানে থেকে কাজ করতে পারি আপনাদের দোয়া চাই কলম শোনেন জয় হোক ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ধন্যবাদ আতাউল ইসলাম ভাই তার পত্রিকা সবার মনে হাততালি হাততালি একটু সাইড রেডি তোমারটা শোনেন স্টার্ট অ্যাকশন দেখা যায় একটু বড় করে মিন্টু ভাই হা করেন জিপটা দেখা যায় না বাপি ভাই আজকে একটা মানে ঘোষণা করে ফেলছেন এটা খুবই ভালো